বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 2 গতি, এবং এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গতি। এই গতির সংজ্ঞাগুলো এবং উদাহরণগুলো অনেক সময় তোমাদের ভুল হয়ে থাকে। বিশেষ করে এমসিকিউতে যখন উদাহরণগুলি আসে তোমরা সবাই ভুল অ্যান্সার করো। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব সবকিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো চলো প্রথমেই দেখে আসি গতি কি। গতি জড় প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান পরিবর্তন। অবস্থান পরিবর্তনটাই হচ্ছে গতি। তো কোনো কিছুর সাপেক্ষে অবস্থান পরিবর্তন হতে পারে, সেটা হতে পারে ব্যক্তি বা বস্তুর। এবার বিভিন্ন ধরনের যে গতিগুলি আছে সেগুলি সম্পর্কে এক এক করে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করব সরল রৈখিক গতি। কোনো বস্তু অবস্থানের পরিবর্তন যদি একটি সরলরেখা বরাবর ঘটে তখন তার গতিকে সরলরৈখিক গতি বলে। তাহলে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হতে হবে। কিসের পরিবর্তন হবে? বস্তুর অবস্থানের পরিবর্তন। একটু ভালো করে খেয়াল করো, অবস্থানের পরিবর্তন হতে হবে সরল রেখা বরাবর, তাহলেই সেটা সরলরৈখিক গতি হবে। যেমন মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি। দেখো, এই যে এখানে গাছ থেকে আপেল পড়ছে, আকাশের এই যে মেঘ যখন জমিনে পড়ে, অথবা একটা ফুটবল যখন উপর থেকে নিচে পড়ে, অর্থাৎ কোনো বস্তু যখন উপর থেকে নিচে পড়ে তখন সেটা কিন্তু সরলরেখা বরাবরই তার অবস্থানের পরিবর্তন হয়। তো এই পড়ন্ত বস্তুর গতিগুলো হচ্ছে সরলরৈখিক গতি। এবার আমরা দেখব চলন গতি। চলন গতি হলো এমন ধরনের গতি যেখানে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে দূরত্ব অতিক্রম করবে। বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে, সমান দূরত্ব, সকল কণা একই সময়ে একই দিকে। মনে করো তুমি একটি বাসে করে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ। বাসের সকল যাত্রী কিন্তু একই সময়ে একই দিকে যাচ্ছে। এখানে সকলের সমান দূরত্ব কিন্তু অতিক্রম করছে, কারণ সবাই একটা বাসের মধ্যেই আছে। ঠিক এই যে একটি টেবিলের উপরে একটি বই টেনে নিয়ে যাওয়া, এইটা তুমি চিন্তা করতে পারো। বইয়ের প্রতিটি কণা কিন্তু একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করছে। ট্রেন লাইনে ট্রেন চলা, অথবা লিফটে উপরে ওঠা, অথবা লিফটে নিচে নামা। যখন লিফটে আমরা থাকি অনেক মানুষ, তখন সবাই কিন্তু একসাথে উপরে উঠি, সবাই সবার জন্য কিন্তু একই সময়ে একই দূরত্ব অতিক্রম হয়। আবার রাস্তায় সরলরেখায় গাড়ি চালানো, এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছ। তো এতে করে কিন্তু এইখানে যে গাড়িতে যে জিনিসপত্রগুলি আছে, এই জিনিসপত্রগুলো কিন্তু একই সময়ে একই দূরত্ব সবাই অতিক্রম করবে। তো এইটা হচ্ছে চলন গতি। এবার চলো দেখে নিই ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সম দূরত্ব থেকে ঘুরতে থাকে, অর্থাৎ একটা বিন্দুকে সমান দূরে রেখে ঘুরবে, এটাই হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি এর নামই আছে, গুণের পরিচয়। দেখো, ঘূর্ণন অর্থাৎ ঘুরতে হবে তাকে, তাহলেই ঘূর্ণন গতি হবে। একটা বিন্দুকে সমান দূরে রেখে বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে এই ফ্যানের পাখার গতি, এটা কিন্তু বৃত্তাকার পথেই ঘুরে। এই যে এখানে ঘড়ির কাঁটাগুলো, এইটাও কিন্তু বৃত্তাকার পথে, এই যে এইভাবে বৃত্তাকার পথে ঘুরে। আর এই বিন্দুটাকে কেন্দ্র করে কিন্তু বৃত্তাকার পথে এই বিন্দুকে সমান দূরে রেখে এই কাঁটাগুলো ঘুরতে থাকে। এইরকম ঘোরার বিষয় যদি আসে, বৃত্তাকার হয়, তাহলে সেটা ঘূর্ণন গতি হবে। মনে রাখবে, ঘূর্ণন গতি কিন্তু শুধুমাত্র বৃত্তাকার হবে। ঘূর্ণন গতি বৃত্তাকার হবে। তো ফ্যানের পাখার গতি আর ঘড়ির কাঁটার গতি। এবার আমরা দেখব পর্যাবৃত্ত গতি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেই গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে এখানে কয়েকটা বিষয় তোমাকে একটু খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে একই দিকে একইভাবে অতিক্রম করতে হবে। একই দিকে একইভাবে অতিক্রম করতে হবে নির্দিষ্ট সময় পর পর, আর একই দিকে বারবার অতিক্রম করতে হবে, তাহলে সেটা পর্যাবৃত্ত গতি হবে। তাহলে আমরা দেখব যে একই দিকে বারবার অতিক্রম করে কিনা, একই দিকে বারবার অতিক্রম করে কিনা। ফ্যানের পাখার গতি, ফ্যানের এই পাখাটা তুমি চিন্তা করো, এই পাখাটা হচ্ছে আমাদের, মনে করো এই পাখাটা হচ্ছে এ পাখা।
এই পাখা কিন্তু বারবার এখানে আসবে, ঘুরতে 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 বারবার আসবে। তাহলে এখানে যে আমরা দেখলাম যে একই দিকে একইভাবে অতিক্রম করে, হ্যাঁ ফ্যানের পাখা একই দিকে একইভাবে। ঘড়ির কাঁটাও এই যে এখানে বড় কাঁটাটা দেখতে পাচ্ছ 11-তে এবং ঘন্টার কাঁটা দেখতে পাচ্ছ 12-তে, তো এটা কিন্তু বারবার আবার ঘুরে এখানে আসবে, একই দিকে একইভাবে অতিক্রম করবে। স্প্রিংটা দেখতে পাচ্ছ এইখানে নিচের দিকে যাবে, আবার কিন্তু স্প্রিং করে কিন্তু সে উপরের দিকে যাবে, অর্থাৎ এটা বারবার আপ এন্ড ডাউন হবে, অর্থাৎ এটা একই দিকে একইভাবে অতিক্রম করবে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। পর্যাবৃত্ত গতিটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিকে একইভাবে অতিক্রম করবে, একই দিকে একইভাবে। তো এই যে পর্যাবৃত্ত গতি দেখলাম, এইটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, একটু ভালো করে খেয়াল করো। যদি কখনো এরকম হয় যে একই দিকে একইভাবে, তাহলে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো এইখানে ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতি কিন্তু তোমাদের একটু সমস্যা হতে পারে। তো এই জন্য এখানে একটা প্রশ্ন আলোচনা করব, যেটাতে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়, ব্যাখ্যা করো। অথবা ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, কথাটি বিশ্লেষণ করো। আসো আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। এখানে যেই বিষয়টা বলেছে সেটা হচ্ছে ঘূর্ণন গতিগুলো পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়। আমি এখানে একটু ভালো করে খেয়াল করো যে এই যে ফ্যানের পাখার যে গতিটা, এটা কিন্তু ঘূর্ণন গতি, কারণ এটা হচ্ছে বৃত্তাকার। আবার ঘড়ির কাঁটার গতি এটাও কিন্তু বৃত্তাকার, কিন্তু এইখানে একটু ভালো করে খেয়াল করো, এই যে স্প্রিংটা এটা কিন্তু বৃত্তাকার না। এটা কিন্তু দেখো, এটা বৃত্তাকার না, এটা আপ এন্ড ডাউন হচ্ছে, এটা সংকোচন প্রসারণ হচ্ছে, এটা একই অবস্থানে বারবার আপ ডাউন হচ্ছে, সরল রৈখিক এটা। তো এই যে বিষয়টা, এই যে স্প্রিংটা, তোমরাই বলো, এই যে স্প্রিংটা যে সরলরেখা বরাবর আপ এন্ড ডাউন হচ্ছে, এটা কি বৃত্তাকার? এটা কি ঘুরতেছে? এটা কিন্তু ঘুরতেছে না। তো এই যে বিষয়টা তোমরা দেখলে, এই বিষয়টাই আমরা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছি। প্রথমে ঘূর্ণন গতির সংজ্ঞাটা দিয়েছি এবং তার উদাহরণগুলো দিয়েছি আগের মতোই। এরপরে পর্যাবৃত্ত গতির বিষয়টা আমরা এখানে বলেছি। এখানে বলেছি নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করবে, একইভাবে একই দিকে। তো উদাহরণগুলো আমরা যদি আরেকবার দেখি, বৈদ্যুতিক পাখার গতি। আচ্ছা, বৈদ্যুতিক পাখার গতি, এই গতিটা কি ধরনের গতি? এটা হচ্ছে বৃত্তাকার। আবার হেলির ধূমকেতুর গতি, সেটা হচ্ছে কিন্তু উপবৃত্তাকার। অথবা আমাদের যে গ্রহগুলি ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, আমাদের পৃথিবী যে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, সূর্যকে কেন্দ্র করে এই যে পৃথিবী ঘুরছে, এই যে আকারটা, এটা কিন্তু ডিমের মতো। এই যে ডিমের মতো আকারটা, এটা কিন্তু উপবৃত্তাকার। তো হেলির ধূমকেতু এই উপবৃত্তাকার। এই যে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে, এটাও কিন্তু উপবৃত্তাকার। তো বৈদ্যুতিক পাখার গতি এটা হচ্ছে বৃত্তাকার, আর হেলির ধূমকেতু গতিটা হচ্ছে উপবৃত্তাকার। স্প্রিংটা একটু আগে আমরা দেখলাম যে স্প্রিংটা আপ এন্ড ডাউন হচ্ছে, এটা ডানে বামে হতে পারে, উপরে নিচে হতে পারে। তো সেইটা কিন্তু সরল রৈখিক। এগুলি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কিন্তু এই যে বৃত্তাকার, উপবৃত্তাকার আর সরলরৈখিক যে আমরা দেখলাম, এগুলি কি ঘূর্ণন গতি? ঘূর্ণন গতি শুধুমাত্র ঘুরবে, বৃত্তাকার হবে। কিন্তু পর্যাবৃত্ত গতি দেখতে পাচ্ছি বৃত্তাকার হয়, উপবৃত্তাকার হয়, সরলরৈখিক হয়, কিন্তু ঘূর্ণন গতি কিন্তু উপবৃত্তাকার সরলরৈখিক হয় না। তো এই জন্য বিষয়টাকে আমরা সর্বশেষে এইভাবে বিষয়টা বলেছি যে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হয়, উপবৃত্তাকার হয়, সরলরেখা হতে পারে, কিন্তু ঘূর্ণন গতি শুধু বৃত্তাকার। তাহলে ঘূর্ণন গতি এখানে আমরা দেখছি শুধু বৃত্তাকার। তাহলে ঘূর্ণন গতি যদি বৃত্তাকার হয়, তাহলে ঘূর্ণন গতিগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি, কারণ পর্যাবৃত্ত গতিও বৃত্তাকার। কিন্তু পর্যাবৃত্ত গতি উপবৃত্তাকার সরলরেখা হতে পারে, ঘূর্ণন গতি কিন্তু হতে পারে না। তাই আমরা বলতে পারি সকল ঘূর্ণন গতি যেটা বৃত্তাকার সেটা পর্যাবৃত্ত গতি, কিন্তু বৃত্ত গতিগুলো সেটা কিন্তু ঘূর্ণন গতি নয়, কারণ এটা পর্যাবৃত্ত গতি সরলরৈখিক, ঘূর্ণন গতি সরলরৈখিক না। তাই আমরা সর্বশেষে বলতে পারি সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি নয়। তো এই বিষয়গুলি তোমরা একটু খেয়াল রাখবে। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি। সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি কি, একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা। কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে,
তখন সেই গতিকে আমরা বলবো সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি। তাহলে এই রকম উদাহরণগুলো কোনগুলো? যেগুলি অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে অর্ধেক সময়, ওই দিকে অর্ধেক সময়, উপরে অর্ধেক সময়, নিচে অর্ধেক সময়, ডানে অর্ধেক সময়, বামে অর্ধেক সময়, এই রকম যে গতিগুলো সেগুলি হচ্ছে সরল স্পন্দন গতি। তো সরল স্পন্দন গতি একটু উদাহরণগুলি দেখে নিই আমরা। সরল দোলকের গতি। তো সরল দোলক তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সরল দোলকের যে ছবিটা, এই সরল দোলকের গতি এইটা হচ্ছে, দেখো সরল দোলক এখানে প্রথমে সি থেকে বিতে যাবে, আবার বি থেকে সিতে আসবে। তো অর্ধেক সময় এই দিকে, অর্ধেক সময় এই দিকে, আবার বাকি অর্ধেক সময় কিন্তু এই দিকে। তো এই দিকে যাবে অর্ধেক সময় এবং বাকি অর্ধেক সময় কিন্তু এই দিকে। তো এই যে গতিটা এই দিকে এবং ওই দিকে, এই বিষয়টা যখন থাকবে সরল দোলকের, তখন সেটা হবে স্পন্দন গতি। এই যে পেন্ডুলামের গতিটা দেখতে পাচ্ছ, পেন্ডুলামের গতি, এখানে পেন্ডুলামের ছবিটা দেওয়া আছে। এই পেন্ডুলামটা অর্ধেক সময় যাবে এই দিকে আর অর্ধেক সময় যাবে এই দিকে। আমরা জানি এই পেন্ডুলামটা যখন যাবে এবং আসবে তখন 1 সেকেন্ড হবে, অর্থাৎ হাফ সেকেন্ডে ডান দিকে, হাফ সেকেন্ড বাম দিকে, তখনই 1 সেকেন্ড হবে। তো এখানেও ডানে বামের বিষয় আছে। তো এইটা হচ্ছে স্পন্দন গতি। স্প্রিং এর বিষয়টা দেখো, নিচের দিকে যাবে আবার উপরের দিকে যাবে, অর্ধেক সময় এই নিচের দিকে, অর্ধেক সময় উপরের দিকে, তখন একটা স্পন্দন হবে, এটাকে বলা হয় স্পন্দন গতি। এখানে একটা সুর শলাকা দেখতে পাচ্ছ, স্প্রিং গতির পরে সুর শলাকার গতি, কম্পনশীল সুর শলাকা। এটা যখন কাঁপবে তখন হচ্ছে এটা এই দিকে যাবে, এই দিকে যাওয়ার পরে কাঁপার পরে আবার এই দিকে আসবে, অর্থাৎ ডানে বামে এটা কিন্তু কাঁপে। তো ডানে বামে যেহেতু কাঁপে, এটা হচ্ছে সরল স্পন্দন গতি। তাহলে সরল স্পন্দন গতি কিন্তু সহজেই চেনা যাবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই দিকে ওই দিকে, এই বিষয়টা যদি থাকে এই দিকে ওই দিকে অথবা ওপরে নিচে, তখনই কিন্তু সরল স্পন্দন গতি হবে। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। আর পর্যাবৃত্ত গতিটা আমরা চিনব কিভাবে? পর্যাবৃত্ত গতিটা আমরা চিনব হচ্ছে যে এটা বৃত্তাকার হবে, উপবৃত্তাকার হবে, সরলরৈখিক হবে, আর একই দিকে অতিক্রম করবে, একইভাবে একই দিকে। তো পর্যাবৃত্ত গতি হচ্ছে একই দিকে একইভাবে, আর স্পন্দন গতি হচ্ছে এই দিকে ওই দিকে। তো এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে স্পন্দন গতির যে উদাহরণগুলো, এইটা কিন্তু স্পন্দন গতির এই উদাহরণগুলো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রেও প্রযোজ্য। কেন পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে প্রযোজ্য? কারণটা হচ্ছে যে এই যে আমাদের সরল দোলক, সরল দোলকটার দিকে সবাই খেয়াল করো, এইটা কিন্তু এই দিকে এবং ওই দিকে, অর্থাৎ স্পন্দন গতি। আবার এটা কিন্তু একই দিকে একইভাবে বারবার আবর্তিত হচ্ছে, একই দিকে একইভাবে। পেন্ডুলাম একই দিকে একইভাবে নির্দিষ্ট সময় পর পর, এই যে স্প্রিংটা একই দিকে একইভাবে আপ এন্ড ডাউন হচ্ছে। সুরশলাকে একই দিকে একইভাবে ডানে বামে যাচ্ছে। তো একই দিকে একইভাবে এই বিষয়টা যেহেতু আছে, তাহলে এটা পর্যাবৃত্ত গতি, আবার এটা স্পন্দন গতি। তাই স্পন্দন গতির বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখেছি, এটি একটি পর্যাবৃত্ত গতি। এর বিষয়টা হচ্ছে, আরেকবার বলি ক্লিয়ার করে, সেটা হচ্ছে যত স্পন্দন গতি তোমরা দেখতে পাবে, যত স্পন্দন গতি আছে সবই হচ্ছে পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি সব কয়টা হচ্ছে পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি কোনগুলো আবার বলে দেই, যেগুলি ডানে বামে উপরে নিচে যাবে, ডানে বামে, অর্ধেক সময় এই দিকে অর্ধেক সময় ওই দিকে, সেটা হচ্ছে স্পন্দন গতি। আর স্পন্দন গতি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সরলরৈখিক গতি। এটা একটা সরলরৈখিক গতি। কেন এটা সরলরৈখিক গতি? কারণটা হচ্ছে একটু খেয়াল করো, এই যে সরল দোলকটা, এই সরল দোলকটা কিন্তু অল্প বিস্তারে দুলবে, অল্প বিস্তার 4 ডিগ্রি এর নিচে। তো এখান থেকে যখন এখানে যাবে তখন এটা কিন্তু সরলরৈখিক, এখান থেকে যখন এখানে যাবে সেটা কিন্তু সরলরৈখিক, সরল রেখা। তো এই জন্য এটাকে বলা হয় সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি, এই যে দেখো, এই নিচের দিকে যাবে এবং উপরের দিকে যাবে, এটাও কিন্তু সরলরেখা, ডানে বামে সরলরেখা। তো এই পেন্ডুলামের ক্ষেত্রেও সেম, এটা কিন্তু অল্প বিস্তারে দুলবে, এখানে আসবে এবং এখানে আসবে অল্প বিস্তারে, সেটা সরলরৈখিক। আবার কণার দিক সবসময় সাম্যাবস্থান অভিমুখী হবে, অর্থাৎ এই সরল দোলকের দিকে খেয়াল করো, সব সময় কিন্তু এ বলটা বিতে যাবে, তো কি হয়েছে, আবার এতে চলে আসবে,
এতে আসার জন্য তার গতি জড়তার জন্য আবার সিতে যাবে, সি থেকে যখন আবার সে ব্যাক করবে এতে আসার জন্য, তখন সে গতি জড়তার জন্য আবার বিতে যাবে। অর্থাৎ সব সময় বিতে থাকুক বা সিতে থাকুক সে কিন্তু এতে আসতে চায়। তো এতে আসার জন্য আসতে গিয়ে গতি জড়তার জন্য সে কিন্তু আবার বিতে অথবা সিতে চলে যায়। তো এর অভিমুখ বিতে থাকুক বা সিতে থাকুক এর অভিমুখ কিন্তু সব সময় এই বিন্দুর দিকে, এই বিন্দুটাই হচ্ছে সাম্যাবস্থান। তো আশা করি সরল স্পন্দন গতি তোমরা বুঝতে পেরেছো। তো মনে রেখো সরল স্পন্দন গতি হচ্ছে এই দিক আর ওই দিক, অর্ধেক সময় এই দিকে অর্ধেক সময় ওই দিকে, হতে পারে ডানে বামে, হতে পারে উপরে নিচে। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এতক্ষণ যাবত যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেগুলি কেমন বুঝতে পারলাম তার উপরে একটা টেস্ট। যেমন এখানে কম্পনশীল সুরশলাকার গতি, কম্পনশীল সুরশলাকা কিন্তু কাঁপে কিভাবে, ডানে কাঁপে বামে কাঁপে, তার মানে এখানে কিন্তু এদিক সেদিক আছে। তাহলে এটা কি হবে, এদিক সেদিক থাকলে আগেই বলেছিলাম এই দিক ওই দিক এরকম ভাবে যদি চলে তাহলে সেটা স্পন্দন গতি। আর স্পন্দন গতি মানেই হচ্ছে, সরল স্পন্দন গতি মানেই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আর গুণন গতি, এটা কি ঘুরতেছে, এটা তো পাগলেও বোঝে যে এটা ডানে বামে যাচ্ছে। সুরশলাকা কিন্তু ডানে বামে যায় কাঁপার সময় এখানে হাতুড়ি দিয়ে আঘাত করে, বিশেষ করে এটা কানের ডাক্তারটা ব্যবহার করে। এই সুরশলাকাটা যখন হাতুড়ি দিয়ে এখানে আঘাত করে তখন একটা শব্দ হয় এবং এটা কাঁপতে থাকে, কম্পনের ফলে সেই শব্দটা তৈরি হয়, কিন্তু এটা কিন্তু ঘুরে না, এটা ঘূর্ণন গতি না। তাহলে 3 নম্বরটা হবে না। সব জায়গা থেকে যদি আমরা 3 নম্বর বাদ দিই, এখানে 3 আছে, এইখানে খতেও 3 আছে, ঘতেও 3 আছে, তাহলে হবে ক নাম্বার 1 ও 2। আরেকটা দেখি, এই প্রশ্নটার পরে আরেকটা প্রশ্ন যদি দেখি আমরা, স্প্রিং থেকে দুলতে দেওয়া গতি বস্তুর গতি কোনটি? স্প্রিং কিন্তু এই দিকে ওই দিকে এই বিষয়টা আছে সুরশলাকার মতো। কিভাবে এটা ওই এই দিকে ওই দিকে একটু দেখো, এটা আপ এন্ড ডাউন একটু দেখো। এই স্প্রিং এর মধ্যে, স্প্রিং এর এই যে শেষ প্রান্তে একটা বস্তু ঝুলিয়ে দিয়েছি, এর ফলে কিন্তু এটা আপ ডাউন করে কাঁপতে থাকবে। অর্থাৎ এই দিক ওই দিক, আগেই বলেছিলাম যেটা এই দিক আর ওই দিক যদি থাকে তাহলে সেটা সরল স্পন্দন গতি। আচ্ছা, এটা কিন্তু পর্যায়বৃত্ত গতিও হবে, কিন্তু পর্যায়বৃত্ত গতি আমরা অ্যান্সার না করে আমরা সরল স্পন্দন গতি অ্যান্সার করব। কখনো যদি দেখি যে কোনো উদাহরণ এই দিক ওই দিক অর্থাৎ ডানে বামে কাঁপছে অথবা উপরে নিচে কাঁপছে, তাহলে সেটা সরল স্পন্দন গতি হবে। আর সরল স্পন্দন গতি সেটা পর্যায়বৃত্ত গতি। সরল স্পন্দন গতি এমন একটা অ্যান্সার যার ভিতরে সকল অ্যান্সার আছে, তাই আমরা সরল স্পন্দন গতি অ্যান্সার করব। সরল স্পন্দন গতি এটাও একটা পর্যায়বৃত্ত গতি, এটা অ্যান্সার করলেই সব অ্যান্সার হয়ে যাবে। তার চেয়ে বড় কথা হচ্ছে এটা এটা অর্ধেক সময় নিচে অর্ধেক সময় উপরে, এই জন্য সরল স্পন্দন গতি হবে এর অ্যান্সার। আমরা পর্যায়বৃত্ত গতি দিব না, কারণ পর্যায়বৃত্ত গতি যদি আমরা অ্যান্সার করি তাহলে কিন্তু পূর্ণ অ্যান্সার হবে না। সরল স্পন্দন গতি তখন আর কিন্তু এটার মধ্যে আসবে না। সরল স্পন্দন গতি অ্যান্সার করলেই পর্যায়বৃত্ত গতির অ্যান্সারটাও এটার মধ্যে চলে আসবে, কারণ আমরা একটু আগে দেখেছি যে সরল স্পন্দন গতির বৈশিষ্ট্য এটি একটি পর্যায়বৃত্ত গতি। তো এই সরল স্পন্দন গতি এটার অ্যান্সার হবে। আর তার চেয়ে বড় কথা, স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া বস্তু এটা এই দিক ওই দিক হচ্ছে, আর আমাদের সূত্র ছিল এই দিক ওই দিক হলেই সরল স্পন্দন গতি। আমরা আরেকটা যদি উদাহরণ দেখি, কোন গতি বৃত্তাকার উপবৃত্তাকার বা সরল রৈখিক, একেবারে মুখস্থ। বৃত্তাকার উপবৃত্তাকার এবং সরল রৈখিক হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির উদাহরণগুলিতে আমরা দেখেছিলাম বৃত্তাকার উপবৃত্তাকার এবং সরল রৈখিক। এরপরে আমরা একেবারে শেষ আরেকটা আমরা উদাহরণ খেয়াল করব, যে এখানে দেখো যখন ফ্যান সমদ্রুতিতে ঘুরতে থাকে, ফ্যান যখন সমদ্রুতিতে ঘুরে, এই যে ফ্যানটা যে ঘুরছে এটা ঘুরছে, এটা ঘূর্ণন গতি, ইয়েস। এবং এই পাখাটা, এই যে পাখাটা যার নাম দিয়েছিলাম এ, এই এ কিন্তু এতে এইখানে আবার বারবার আসবে, অর্থাৎ পর্যায়বৃত্ত গতি। আর স্পন্দন গতি এইটা কি অ্যান্সার হবে? স্পন্দন গতি মানে হচ্ছে এই দিক ওই দিক, উপরে নিচে, ডানে বামে। তাহলে ফ্যান কি, ফ্যানের পাখাগুলো এই দিক ওই দিক করে কাঁপে, উপরে নিচে কাঁপে না, এটা স্পন্দন গতি না। কারণ এটা গতির অর্ধেক সময় এই দিকে অর্ধেক সময় ওই দিকে ঘুরে না, এটা উল্টা দিকে ঘুরে না, এটা একইভাবে ঘুরতে থাকে, তাহলে এটা স্পন্দন গতি হবে না। 3 হবে না, এখানে 3 আছে গতে, খতে 3 আছে, ঘতে 3 আছে, এটা হবে ক উত্তর। তো এই যে বিষয়গুলো দেখলে, উদাহরণগুলি দেখলে এবং গতির যত বিষয় ছিল, সমস্যা ছিল, সবগুলি বিষয় আমরা আলোচনা করে দিলাম।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।